দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ শুরু। একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু করতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। দুর্নীতির অভিযোগ, সাবেক সেনাপ্রধান আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা। দেশটিতে যেতে পারবে না পরিবারের সদস্যরাও। ঢাকার বাইরেও দখল সাম্রাজ্য গড়ে তুলেছেন হাজী সেলিম। ব্যাংক ঋণ নিয়েছেন কয়েকশো কোটি টাকা, আতঙ্কে ভুক্তভোগীরা। ভূমধ্যসাগর থেকে 35 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার। ইতালির সিসিলি দ্বীপের উদ্দেশ্যে 3 দিন ধরে ভাসছিলেন সাগরে। এবং প্রেসিডেন্ট রাইসি সহ 9 জনের মৃত্যুতে ইরানে 5 দিনের শোক। শ্রদ্ধা জানাতে তাবরিজে জড়ো হচ্ছে মানুষ। শুরু হয়েছে তদন্ত কাজ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। শান্তিপূর্ণ পরিবেশে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। 18 দিনের বিরামহীন প্রচারণা শেষে 156 উপজেলায় সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বেড়ে যায়। কেন্দ্রগুলোতে সতর্ক পাহারায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হচ্ছে 156 উপজেলায়। এর মধ্যে 24 উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে। এই নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে 13,016টি আর ভোট কক্ষ 91,589টি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে রয়েছে 89,863 জন পুলিশ সদস্য এবং 1,93,287 আনসার সদস্য সহ বিজিবি ও র্যাব সদস্যরাও। আচরণবিধি পর্যবেক্ষণের জন্য প্রতি ইউনিয়নে রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করতে নিয়োজিত রয়েছেন 156 জন বিচারিক ম্যাজিস্ট্রেট। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার প্রত্যয় নির্বাচন কমিশনারেরও। বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কিছু সহিংসতা করতে পারে, যারা কিছু লোকই থাকে তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে যাতে না হতে পারে অথবা প্রভাব বিস্তার করে নির্বাচনে জেতার একটা অপকৌশল করার কিছু লোক থাকেই। এই জন্যই তো আমাদের নির্বাচনের কেন্দ্রগুলোতে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন থাকবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 528 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোটের খবর জানাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। চলে যাচ্ছি ফখরুলের কাছে। ফখরুল, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থী ও ভোটাররা? ইশরাত, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা রয়েছে, আপনি জানেন সারা দেশে 156টি উপজেলায় নির্বাচন একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম ধাপের নির্বাচনের পরে যেই সংখ্যাগুলো ছিল সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করে দ্বিতীয় ধাপের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুন্সিগঞ্জে আসলে দুটি উপজেলা নির্বাচনটি হচ্ছে, একটি লৌহজং আমি যেখানটিতে রয়েছে এবং টঙ্গিবাড়ি, দুটি উপজেলা মোট নির্বাচনটি হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা ইতিমধ্যে বলেছেন যে প্রতিটি কেন্দ্রে 17 জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন এবং লৌহজংয়ে মোট 61টি ভোট কেন্দ্র, 447টি ভোট কক্ষ। তার মধ্যে এখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে 47টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা রয়েছি লৌহজংয়ের যে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, সেই হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্র এখানে রয়েছে, একটি নারী ভোট কেন্দ্র এবং একটি পুরুষ ভোট কেন্দ্র। এখানে মোট 5,000-এরও বেশি ভোটার রয়েছে। আমরা আসলে সকাল থেকে এখানে ভোটের যে উৎসব সেটি কিন্তু মানুষের মধ্যে লক্ষ্য করেছি। সাধারণ মানুষ, এখানকার আশপাশের যে সাধারণ মানুষ এবং ভোটার যারা আছেন সকলেই আসলে ভোট দিতে এসছেন। পাশের যে পুরুষ ভোট কেন্দ্র বা কক্ষটি রয়েছে সেটিতে যেমন ভিড় রয়েছে, তবে সবচেয়ে বেশি ভিড় রয়েছে কিন্তু ভোটারের ভিড় সেটি নারী ভোট কক্ষগুলোতে, সেগুলো কিন্তু ভোটারের দীর্ঘ লাইন রয়েছে। আমরা একটু দেখাতে চাই এবং নারীরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচনের ভোট দিচ্ছেন। আপনি জানেন যেই মুন্সিগঞ্জের লৌহজংয়ে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 3 জন আসলে, তবে এখানকার যে 61টি ভোট কেন্দ্রের মধ্যে 47টিকেই আসলে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আপনি লক্ষ্য করছেন আসলে মানুষ কিন্তু
দীর্ঘ লাইন ধরে আসলে তারা ভোট দিতে এসছেন এবং তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই এবং সকাল থেকে আসলে মানুষের এই ভিড়টি আমরা কিন্তু লক্ষ্য করছি। এবং যে বিষয়টি আসলে বলতে চাই যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর আসলে ঝুঁকি নিয়ন্ত্রণে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছেন। আমরা একটু কিছু সাধারণ ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা একটু মুরব্বী, ভোট দিতে এসছেন নিশ্চয়ই, কেমন লাগছে আসলে? ভালোই লাগে, আবার খারাপও লাগতেছে, গরম। হ্যাঁ, আমরা একটু কক্ষের ভেতরে আসলে খুবই যে পরিস্থিতি সেটি আসলে দেখাতে চাই। এখন পর্যন্ত বলা যায় যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। সাধারণ ভোটার যারা রয়েছেন তারা প্রতিটি কেন্দ্রে কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং আমরা প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন সেখানে যে ভোটারের কমতি লক্ষ্য করেছি সেটি আসলে আমি যে কেন্দ্রটিতে রয়েছে সেই কেন্দ্রটিতে এখন পর্যন্ত দীর্ঘ লাইন লক্ষ্য করছি এবং এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। দ্বিতীয় ধাপের যে ভোট সে ভোট গ্রহণ কিন্তু চলছে এবং সব কিছু মিলিয়ে আসলে শান্তিপূর্ণ পরিবেশে, আপনি জানেন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেটি বিকেল 4টা পর্যন্ত চলবে এবং 61টি কেন্দ্রের মধ্যে 47টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। স্ট্রাইকিং ফোর্স রয়েছে তাৎক্ষণিকভাবে যে কোনো অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে। তো এই ছিল ইরশাদ আমার কাছে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা থেকে সবশেষ পরিস্থিতি। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ আর অন্যান্য কেন্দ্রে কোনো খবরাখবর আপনার মাধ্যমে জানাবো আমাদের দর্শকদের। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুন্সিগঞ্জের লৌহজং থেকে ভোটের পরিবেশ নিয়ে বলছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। এবার ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন খাগড়াছড়ি থেকে অপু দত্ত, গাজীপুর থেকে নজরুল ইসলাম এবং সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন। শুরুতেই যুক্ত হচ্ছেন অপু দত্ত। আমরা এখন চলে যাচ্ছি অপুর কাছে। অপু, খাগড়াছড়িতে ভোটের কি খবর রয়েছে এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে ভৌগোলিক অবস্থার কারণে পাহাড়ের যে ভোট কেন্দ্রগুলো এগুলো কিন্তু বেশ দুর্গম। আমি এখন আছি দেবেন্দ্র মোহন পাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে আসলে প্রত্যন্ত এলাকার যে ভোটের চিত্র সব নির্বাচনে আমরা দেখি, এবারও কিন্তু সেম। এবারও কিন্তু এই কেন্দ্রগুলোতে নারী পুরুষ সবার উপস্থিতি আছে পড়ার মতো। একে জানাই যে এই দ্বিতীয় ধাপে এবার খাগড়াছড়ির 3টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খাগড়াছড়ি সদর, দীঘিনালা এবং কাছড়ির মোট 102 কেন্দ্রে আসলে ভোট সকাল 8টা থেকে শুরু হচ্ছে। আমি এখন যেখানে আছি দেবেন্দ্র মহারাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রের যিনি প্রিসাইডিং অফিসার যারা আলী রেজা, আমরা এখন কথা বলবো। বলেন যে এই মুহূর্তে আপনার কেন্দ্রের ভোটের উপস্থিতি কেমন এবং কাস্টিং কেমন হয়েছে? দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা শুনছিলেন এই কেন্দ্রের যিনি প্রিসাইডিং অফিসার তিনি বলছেন এখন পর্যন্ত আসলে ভোটারের উপস্থিতি ওনারা দেখছেন বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে। আপনাদেরকে জানিয়ে রাখি যে খাগড়াছড়ির যে 102টি কেন্দ্র রয়েছে, এই 102টি কেন্দ্রের মধ্যে আসলে 61টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া এইবারের নির্বাচনে মোট 29 জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মাঠে না থাকলেও আওয়ামী লীগের সাথে পাহাড়ের যে আঞ্চলিক দল, সে আঞ্চলিক দল সমর্থিত প্রার্থীরাও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন। এই 3 উপজেলায় মোট 2,39,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তো এই ছিল খাগড়াছড়ি আসলে নির্বাচনের সবশেষ। তো আমরা এখন যাচ্ছি আমাদের গাজীপুরের সহকর্মী নজরুলের কাছে।
অপু, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে 2টি উপজেলা পরিষদের নির্বাচন কিন্তু আজ সকাল থেকে অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে এবং আশপাশের এলাকা কিন্তু আপনার কঠোর র্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঘিরে রেখেছে। এই নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার বিডিপি স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে কিন্তু আমি অবস্থান করতেছি। এখানে কিন্তু আপনার সকাল থেকে আমরা দেখেছি যে এই পর্যন্ত 10টা পর্যন্ত কিন্তু মানে 11টি ভোট পড়েছে, অর্থাৎ 2টি কক্ষে 11টি ভোট পড়েছে। তো এক কক্ষে আপনার 1টি, আরেক কক্ষে 10টি ভোট পড়েছে। তো ভোটার উপস্থিতি কম বলে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তারা জানিয়েছে যেটা যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে, এরকমটাই দেখেছি। আমরা অনেকগুলো কেন্দ্রই ঘুরেছি, সবগুলো কেন্দ্রতেই ভোটার উপস্থিতি কিন্তু আমরা কম পড়েছে এবং তুলনামূলকভাবেই কম। মানুষ কিন্তু শাস্তিতেই ভোট মানে শান্তিতে ভোট দিয়ে এবং যাচ্ছে। এইভাবেই কিন্তু গাজীপুরের যে আপনার 278টি ভোট কেন্দ্র রয়েছে, এখানে কিন্তু ভোটার সংখ্যা হলো আপনার 7,60,690টি এবং পুরুষ হলো 3,80,351 আর মহিলা ভোটার সংখ্যা হলো 3,80,332টি। চেয়ারম্যান পদে 2টি উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 16 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন, অর্থাৎ 34 জন প্রার্থী তাদের এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। এবং আমরা যেটা দেখেছি সবগুলো কেন্দ্রেই কিন্তু নিরাপত্তা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি কিন্তু আমরা প্রতিটি ভোট কেন্দ্রেই দেখেছি আনসার তারপরে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণ সদস্য নিয়োজিত রয়েছে এবং ভোটকে জেলা প্রশাসন বারবার কিন্তু এই ভোটকে একটি অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য করার জন্য তো সে বারবার প্রশাসনের তাগাদা দিয়ে আসছিলেন এবং সে আলোকে কিন্তু আপনার এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার আমরা সংবাদ পাইনি, কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ চলতেছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু আমরা দেখেছি উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু বিরাজ করতেছে। ভোটার উপস্থিতি কম থাকলেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক এটি নিয়ে কিন্তু আলোচনা চলছে। তো আমরা সর্বশেষ এই নির্বাচনী ভোটার খবরাখবর নিয়ে যাচ্ছি আমাদের সহকর্মী সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সুমন। নজরুল, ধন্যবাদ আপনাকে। দাঁড়িয়ে আছি সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। আপনাকে বলে রাখা দরকার, এই দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে এবার দেবহাটা, আশাশুনি এবং তালা উপজেলায় মোট 37 জন প্রার্থী 9টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বলে রাখা দরকার যে তালায় মোট 15 জন প্রার্থী, যার মধ্যে 7 জন উপজেলা চেয়ারম্যান, 6 জন ভাইস চেয়ারম্যান, 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আশাশুনিতে 4 জন উপজেলা চেয়ারম্যান, 5 জন ভাইস চেয়ারম্যান এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান। দেবহাটায় 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এখানে উপস্থিত আছেন এই কেন্দ্রের, এই পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। এখানে উপস্থিতি কম রয়েছে, তারপরেও আমরা একটু জানার চেষ্টা করছি যে এ পর্যন্ত এই 10টার যে আপনি রিপোর্ট দিলেন, এই পর্যন্ত কতজন ভোটার ভোট দিয়েছেন এবং কত শতাংশ হচ্ছে? এটা 10টা পর্যন্ত যে কাস্টিং রিপোর্ট, 128 জন ভোটার ভোট প্রদান করেছেন এবং যার পার্সেন্টেজে আসে 5.5%, 5.5। আপনি ভোট দিয়েছেন? জি। কেমন পরিবেশ? ভালো। আপনি কি ভোট দিতে যাচ্ছেন? একজন অতিশীপর বৃদ্ধ। হ্যাঁ, আমি ভোট দিতে যাচ্ছি। কেমন পরিবেশ? এখনো পরিবেশ তো এখন দেখতেছি মোটামুটি ভালো। তো এখন এখানে কিন্তু বলে রাখা দরকার যে এখানে উপস্থিতি কম থাকলেও কিন্তু পরিবেশ কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। এই ছিল সাতক্ষীরার এই ভোট কেন্দ্রের সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে। এই ছিল সর্বশেষ। ইশরাত, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। খাগড়াছড়ি, গাজীপুর ও সাতক্ষীরা থেকে ভোটের পরিবেশ পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী অপু দত্ত, নজরুল ইসলাম এবং শরীফুল্লাহ কায়সার সুমন।
ভোটের আরো খবর জানাতে সিরাজগঞ্জ ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন এবং শফিক মুন্সি। শুরুতেই চলে যাচ্ছি সিরাজগঞ্জের সায়েমের কাছে। সায়েম, ভোটের 2 ঘন্টা পার হয়েছে, এখন ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং কোথাও কোনো অভিযোগ উঠেছে কিনা আমাদেরকে জানাবেন। ইশরাত, শুভ সকাল। আসলে সিরাজগঞ্জের তারাস এবং উল্লাপাড়া এই 2টি উপজেলায় আসলে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জে তারাস উপজেলা এবং উল্লাপাড়া উপজেলা আসলে সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিটা বাড়তে শুরু করছে এবং সিরাজগঞ্জে এটি প্রথম আসলে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভোট গ্রহণ অনুষ্ঠানে কিন্তু যারা প্রান্তিক এলাকার যে মানুষ আসলে এই নতুন পদ্ধতিতে যে ইভিএম এর মাধ্যমে তারা ভোট প্রদান করতে পেরেছেন, এখন পর্যন্ত আমরা তাদের সাথে যে কথা বলেছি তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট প্রদান করেছেন এবং তারা এই পদ্ধতি, নতুন এই ডিজিটাল পদ্ধতি ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করে কিন্তু আসলে তারা খুশি এবং আনন্দ প্রকাশ করেছেন। এছাড়াও তারাস, আমরা এখন যে কেন্দ্রটিতে আছি সেটিতে হচ্ছে তারাস উপজেলার মাকড়সন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 1680 জন। এর মধ্যে কিন্তু সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন 10টা বাজে। আমরা এখানকার যে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত 10% ভোট আসলে এখানে ভোটাররা ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি নিয়েও আসলে আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি, আসলে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি সন্তোষজনক রয়েছে। যারা প্রার্থী রয়েছেন তারাও আসলে সুষ্ঠু ভোটের পরিবেশ দেখেছেন এবং তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন যে আসলে ভোটের পরিবেশ এখনো সুষ্ঠু রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। তারা ভোটের পরিবেশ দেখেও কিন্তু আসলে অনেক খুশি। এছাড়াও সিরাজগঞ্জ তারাস উপজেলায় মোট ভোটার রয়েছেন 1,58,626 জন। কেন্দ্র রয়েছে 71টি। এছাড়া তারাস ছাড়াও কিন্তু আসলে উল্লাপাড়া উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ভোটার রয়েছেন 4,50,285 জন এবং কেন্দ্র রয়েছে 144টি। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ। আমরা যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন শফিক মুন্সি। আমরা জানবো যে সেখানকার ভোটের আসলে পরিস্থিতি কেমন। শফিক। সাহেব, আপনাকে ধন্যবাদ। বরিশালের কিন্তু যে 10টি উপজেলা আছে তার মধ্যে 2টি উপজেলা হিজলা এবং ভোলাদিতে কিন্তু আজ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন এবং সকাল 8টা থেকে আমরা যেটা জেনেছি যে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু পরিবেশ মোটা দাগে সুষ্ঠু আছে বলেই আমাদের কাছে আসলে খবর এসেছে। আমরা বর্তমানে আছি হিজলার আমার যে কেন্দ্রটি দাঁড়িয়ে আছে সেই কেন্দ্রটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন্দ্র। এরকম কিন্তু আরো 49টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের যে কটা উপজেলা আসলে খুব দুর্গম হিসেবে আসলে নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত, তার মধ্যে কিন্তু হিজলা একটি অন্যতম দুর্গম এলাকা এবং এখানকার 23টি কেন্দ্রে কিন্তু গতকাল রাতেই ব্যালট চলে এসেছে। তো আমরা আসলে ভোটের পরিস্থিতি কি সে ব্যাপারে একজন চেয়ারম্যান প্রার্থীর সাথে একটু কথা বলবো, যে আমরা সরাসরি যুক্ত আছি, জানতে চাই যে এখন পর্যন্ত যে ভোটের পরিবেশ সেটা কতটুকু সুষ্ঠু। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে নির্বাচনের পরিবেশ, আভ্যন্তরীণ পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং প্রশাসনের তৎপরতাও উল্লেখযোগ্য। ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে জাল ভোট দিতে গিয়ে একজন উনি গ্রেপ্তার হয়েছে। ওনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্ভবত ওনার শাস্তির ব্যবস্থা করতেছে। আর বাইরে কিছু প্রবলেম আছে, যেটা হচ্ছে ঘোড়া মার্কার সমর্থনকারী প্রার্থী এবং সমর্থনকারী বিভিন্ন জায়গায় আমার ভোটারদেরকে হুমকি ধামকি দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, রাস্তাঘাটে হুমকি দিচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। তো ইশরাত, মোটামুটি এই ছিল আমার কাছে বরিশালের হিজলা থেকে এবারের যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ব্যাপারে সর্বশেষ তথ্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ। সিরাজগঞ্জ এবং বরিশাল থেকে ভোটের পরিবেশ নিয়ে বলছিলেন সহকর্মীরা। এবার ভোটের আরো কিছু খবর নিয়ে যুক্ত হচ্ছেন রাজবাড়ী থেকে শফিকুল ইসলাম শামীম এবং সুনামগঞ্জ থেকে মেহেদি হাসান। প্রথমেই যাচ্ছি রাজবাড়ীতে শামীমের কাছে। শামীম, কেমন চলছে নির্বাচন এবং কি বলছেন ভোটার ও প্রার্থীরা? ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলায় 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত হচ্ছে। এই দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে রাজবাড়ী জেলায় বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও গলন্দ উপজেলায় এই নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে। তো সকাল থেকে ভোটারদের
অনেক উপস্থিত রয়েছে। আমি কেন্দ্রগুলিতে ঘুরে দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সকাল থেকে নারী ও পুরুষ ভোটারদের উৎসব মুখর একটি পরিবেশ রয়েছে। তো এই ব্যাপারে যে সকল ভোটাররা রয়েছে তারা কিন্তু উৎসবের সাথে কিন্তু তারা ভোট প্রয়োগ করছে। আমি কিন্তু একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে এই যে গলন্দ উপজেলা পরিষদের নির্বাচন আপনারা কি মনে করছেন? আসলে আমরা গলন্দ পৌরসভার নির্বাচন, এই উপজেলা পরিষদের যে নির্বাচন, এটা উৎসব মুখর হচ্ছে। আপনারা জানেন যে 6 ধাপে যে নির্বাচন, আমাদের 6ষ্ঠ ধাপে আমাদের গলন্দতে পৌরসভা এবং প্রত্যেকটা জায়গায় ভোটার উপস্থিতি বেশি। মানুষ এখন ভোট দিতে চায়, আর এত সুন্দর সুন্দর পরিবেশে নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আমার ভোটার উপস্থিতিও ভালো, আর প্রার্থীরাও আমার মনে হচ্ছে মানুষের কাছে যে পৌঁছাতে পেরেছে, যে কারণে ভোটার উপস্থিতি ভালো। আমরা আশা করি সুন্দর পরিবেশে। আপনি বলছেন যে এই রাজবাড়ী জেলার গলন্দ উপজেলা এবং আলিয়াকান্দি এবং সদর উপজেলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ নারী পুরুষ ভোটার সকাল থেকে ভোট প্রয়োগ করছে। তো এই ছিল রাজবাড়ী জেলার উপজেলা পরিষদের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী রয়েছে সুনামগঞ্জ, মেহেদির কাছে জানবো যে সুনামগঞ্জের অবস্থাটা। শামীম, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সুনামগঞ্জে সারা দেশের নেই যে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন চলছে। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, ধরুমপাশা, জামালগঞ্জ এবং তাহিরপুরে যে 4টি উপজেলা নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। সকাল থেকে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভোটার সংখ্যা বাড়ছে এবং আমি এই মুহূর্তে আছি গটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে মোট 2550টি বুথের মধ্যে এখন পর্যন্ত আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত 325টি বুথ আসলে গ্রহণ করেছেন তারা, এবং তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথেই ভোটার সংখ্যা আরো বাড়তে পারে। এবং সুনামগঞ্জের 4টি উপজেলায় 20 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 36 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে প্রায় এই 4 উপজেলায় প্রায় 183টি ভোট কেন্দ্র আছে। আমরা কথা বলেছি সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হলে তারা সাথে সাথে এই ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। ইশরাত, আপনাদের দুইজনকে ধন্যবাদ। রাজবাড়ী এবং সুনামগঞ্জ থেকে ভোটের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীম এবং মেহেদী হাসান। এবার অন্য প্রসঙ্গ। দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে আজিজ আহমেদের পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে ভাইয়ের অপরাধ আড়াল করা, সামরিক কেনাকাটায় অনিয়ম এবং ঘুষ গ্রহণ সহ নানা অভিযোগ তোলা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সংবাদ সকালে আরো থাকছে। তীব্র তাপপ্রবাহে হবিগঞ্জের চুনারু ঘাটে নেমে গেছে পানির স্তর। নলকূপ কাজ না করায় দৈনন্দিন কাজকর্ম নিয়ে চরম ভোগান্তি। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও দখল সাম্রাজ্য গড়ে তুলেছেন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। এতিমদের জায়গা থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানের জায়গা কোনোটাই বাদ রাখেননি পুরান ঢাকার এই অঘোষিত সম্রাট। দখল করা জমি দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কয়েকশো কোটি টাকা। ভুক্তভোগীদের কেউ কেউ ভয়ে মুখও খুলতে চান না। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। কয়েক বছর ধরে পানিবন্দী ষাটোর্ধ্বকারী সাখাওয়াত হোসেন। পরিবার নিয়ে অনেকটা বন্ধে জীবন। তার এমন করুণ দশায় হাত রয়েছে ঢাকার প্রভাবশালী সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের। অভিযোগ রয়েছে ওই ব্যক্তির ভিটেবাড়ির 5.5% জমি হাজী সেলিম তার নামে খতিয়ানভুক্ত করে নেন। পরে হাজী সেলিমের বিরুদ্ধে ফতুল্লা ভূমি অফিসে মামলা করে 2020 সালে রায় পান। তবুও নাম জারি করতে পারেননি এই বৃদ্ধ। জায়গা দখলের পায়তারায় তাকে হয়রানি করা হয় মামলা দিয়ে। নিজের জমি ফিরে পাওয়া তো দূরের কথা, পরিবার নিয়ে এখন আতঙ্কে তিনি।
তাহলে বিচার অবশ্যই পাইবো। পানি বন্দি করে রাখছে আমাগো, এই কোনো দিকে যাইতে পারি না, এই রাস্তা নাই আমাগো, রাস্তা পর্যন্ত বন্ধ আমাগো। দখলের চিত্র এখানেই শেষ নয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় সড়কের পাশে থাকা সড়ক জনপদ বিভাগের জায়গা দখলে নিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন হাজী সেলিম। সাথে স্পেশালি কোনো যোগাযোগের আমরা চেষ্টা করিনি। আমরা গণহারে গণবিজ্ঞপ্তিতে আছে আমাদের, আমরা রেগুলার গণবিজ্ঞপ্তি দিয়ে লোকজনকে কোনো স্ট্রাকচার করলে তো রেগুলার বাধা দিচ্ছি, যেমন কোনো যদি স্থাপনা করতে আসে তখন অবশ্যই এই ধরনের বাধা দেয়া হবে। এর আগে 2020 সালের 2 নভেম্বর সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় হাজী সেলিমের মালিকানাধীন প্রতিষ্ঠানের বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। সে সময় তার দখলে থাকা সরকারি 14 বিঘা সম্পত্তি দখলমুক্ত করা হয়। হাজী সেলিমের সবচেয়ে বেশি দখল বাণিজ্যের চিত্র পুরান ঢাকায়। মানুষের পারিবারিক জায়গা দখল করে তার প্রতিষ্ঠান দিয়ে ভবন তুলছেন, এমন ঘটনা অনেক। তেমনি এক ভুক্তভোগী লালবাগের বাসিন্দা ফারজানা হক। আমার এক ছেলে এক মেয়ে, তাদেরকে নিয়ে আমি এখন সংশয়ে আছি, খুবই বিপদে আছি। বাকি জায়গাটাকেও যে এখন চলে যাবে না তার কোনো বিকল্প নেই। অভিযোগ উঠেছে চকবাজারে মদিনা আশিক টাওয়ারের জায়গাও দখল করেন হাজী সেলিম। শুধু তাই নয়, মদিনা আশিক টাওয়ারের জমি দেখিয়ে পূবালী ব্যাংক থেকে 500 কোটি টাকা ঋণ নেন, যা এখনও শোধ করেননি। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় এই ভবন, যেখানে এতিমখানার সাইনবোর্ডও ঝুলতে দেখা যায়, কিন্তু এরপরও ভবন দখলে রেখেছেন হাজী সেলিম। অভিযোগের এসব বিষয়ে হাজী সেলিমের পুত্র কাউন্সিলর ইরফান সেলিমের সঙ্গে কথা বলতে চাইলে ফোন রিসিভ করেননি তিনি। একই সাথে বড় ছেলে সংসদ সদস্য সোলাইমান সেলিমের মুঠোফোনে কথা বলতে চাইলে তার ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করে জানান তিনি কথা বলতে ইচ্ছুক নন। আপাতত উনি এগুলির ব্যাপারে ইন্টারেস্টেড না। রাজনৈতিক মহলের এমন প্রভাবশালী সুবিধাভোগীদের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। এটা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের উপরে, তারা কিন্তু এদের দ্বারা প্রভাবিত, যার ফলে যাদেরকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বা অপরিহার্য, তাদেরকে সেটা থেকে জবাবদিহিতায় আনা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে যারা নিয়ন্ত্রণ করার কথা তারাই কিন্তু সুবিধাভোগী। এসব বিষয়ে দুদকের তৎপরতাও জরুরি বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে উদ্ধার করা হয়েছে 35 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে। স্থানীয় সময় সোমবার ভোরে তাদের ভূমধ্যসাগরের ঢেউয়ের মধ্যে নৌকায় ভাসতে দেখা যায়। জলসীমায় টহল দেওয়া ওশান ভাইকিং চ্যারিটি জাহাজের কর্মীরা এই বাংলাদেশিদের প্রথমে শনাক্ত করেন। তারা 3 দিন ধরে সাগরে নৌকায় ভাসছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। লিবিয়ার বেনগাজি থেকে প্রায় 600 কিলোমিটার পাড়ি দিয়েছেন তারা। ইতালির সিসিলি দ্বীপ তাদের গন্তব্য ছিল বলে জানা গেছে। উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেয় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট। প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সহ 9 জনের মৃত্যুতে ইরানে চলছে 5 দিনের শোক। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9:30টায় তাবরিজে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর জানাজা ও দাফন সম্পন্ন হবে। এতে অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। এদিকে রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন দেশ। রাইসির স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এদিকে দুর্ঘটনার সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। এছাড়া আগামী 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আফরিন মোমের প্রতিবেদনে বিস্তারিত। শেষবারের মতো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেখতে পূর্ব আজারবাইজানের প্রাদেশিক রাজধানী তাবরিজে জড়ো হন হাজার হাজার মানুষ। এ সময় রাইসির ছবি হাতে নিয়ে অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্টের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তারা। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির, আব্দুল্লাহিয়ান সহ 9 জনের মৃত্যুর পর দেশজুড়ে পালিত হচ্ছে শোক। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9:30টায় তাবরিজে রাইসি সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। জানা যায়, অংশ নিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে তাবরিজে জড়ো হচ্ছে মানুষ। শুধু ইরানি নয়, বিশ্বের অনেক দেশই রাইসির মৃত্যুতে শোক ঘোষণা করেছেন। এর মধ্যে ভারতেও একদিনের শোক পালন হচ্ছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করে। রাইসির মৃত্যু ইরানের জনগণের জন্য বড় ক্ষতি হিসেবে অভিহিত করেছে চীন।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে দুর্ঘটনা নাকি নাশকতা। আঙ্গুল উঠেছে দেশটির চিরশত্রু ইসরায়েলের দিকে। তবে এ ঘটনায় ইসরায়েল জড়িত নয় বলে দাবি করেছেন তেল আবিবের এক কর্মকর্তা। একই সঙ্গে রাইসির জন্য ইসরায়েল এক ফোঁটা চোখের জল ফেলবে না বলেও জানান তিনি। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরান ওয়াশিংটনের কাছে সাহায্য চেয়েছিল বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে বাইডেন প্রশাসন সাহায্য করতে চাইলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বলেও জানান তিনি। এই দুর্ঘটনার পর ইরান সরকারের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল। আমরা সাহায্য করতেও চেয়েছিলাম, তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। আমি এও স্পষ্ট করছি যে ইব্রাহিম রাইসি প্রায় 4 দশক ধরে ইরানের জনগণের ওপর দমন পীড়ন চালিয়েছে, এছাড়া অসংখ্যবার মানবাধিকার লঙ্ঘন করেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি। কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে 28 জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।